স্বাগত জানাই তোমাদের আপনাদের প্রিয় ওয়াইজ নিনজাস চ্যানেলে। নমস্কার, আমি ওয়াইজ নিনজাস ক্রিয়েটর কোচ বিদ্যুৎ লেখা। আজকের ভিডিওতে আমরা শিখব সমাস, সংজ্ঞা, উদাহরণসহ প্রকারভেদ বিস্তারিত আলোচনায়। আর শিখব সমাস চেনার, মনে রাখার সহজ উপায়। সুতরাং ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই মন দিয়ে দেখো, একটুও স্কিপ না করে, কারণ খুব উপকারী টিপস ও ট্রিক্স, না হলে মিস করে যাবে। আচ্ছা, প্রথমে আমরা জেনে নিই এই সমাসটা কেন দরকার হয়েছিল, সমাসের প্রয়োজনীয়তা কী। সমাস বাংলা ভাষার একটি গুরুত্বপূর্ণ ব্যাকরণগত উপাদান। সমাস একাধিক পদকে একত্রিত করে একটি নতুন শব্দ তৈরি করে, যা ভাষাকে সংক্ষিপ্ত, সুন্দর ও শ্রুতিমধুর করে তোলে। সমাসের মাধ্যমে ভাষার সৌন্দর্য বৃদ্ধি পায় এবং একই সঙ্গে অল্প কথায় কাঙ্ক্ষিত গভীর অর্থ প্রকাশ করে। তাহলে শুরু করা যাক। সমাস কাকে বলে? যখন পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত দুটি বা ততোধিক পদ একত্রে মিলিত হয়ে এক পদে পরিণত হয়, তখন তাকে সমাস বলে। সহজ ভাষায় সমাস হলো দুই বা ততোধিক শব্দের সংক্ষিপ্ত রূপ। যেমন রাজার পুত্র, রাজপুত্র। রাজপুত্র শব্দে দুটো শব্দের মিলন হয়েছে। রাজার পুত্র এই বিস্তারিত অর্থ সম্বন্ধযুক্ত দুটি পদকে সংক্ষিপ্তভাবে এক পদে পরিণত করে রাজপুত্র বলা হচ্ছে। আবার দেখা যায় একাধিক পদ পাশাপাশি থেকেও সমাস হচ্ছে, যেমন সাহেব বিবি গোলাম, তেল নুন লকড়ি, নাক কান গলা প্রভৃতি। সমাস হতে গেলে পদগুলোকে পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত হতে হবে। যে কোনো পদ জুড়ে দিয়ে কিন্তু সমাস গঠন করা যায় না। বাংলা ব্যাকরণে সমাস 9 প্রকার, যেমন দ্বন্দ্ব, তৎপুরুষ, দ্বিগু, কর্মধারয়, বহুব্রীহি, অব্যয়ীভাব, নিত্য, অলুক বা অলোপ, বাক্যাশ্রয়ী সমাস। এবার মাধ্যমিক স্তরের জন্য প্রাসঙ্গিক কিছু বিষয় আমাদের দেখে নিতে হবে। সমাসের উপকরণ: কতগুলি অর্থ সম্বন্ধযুক্ত পদ একত্র হয়ে সমাস গঠনের মুহূর্তে কতগুলো উপাদান তৈরি করে, যেমন ব্যাস বাক্য। সমাসকে ভাঙলে যে পুরো বিস্তারিত বাক্য কাঠামো দেখতে পাওয়া যাবে, সেটাই হলো ব্যাস বাক্য। বিনা পানিতে জাহার, সমাস ভাঙা এই পুরো বাক্যই হলো ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। সমসমান পদ: যেসব পদ মিলে সমাসবদ্ধ পদ তৈরি হয়, তারা প্রত্যেকেই সমসমান পদ। বিনা পানিতে জাহার, এখানে 3টি সমসমান পদ। সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। অর্থ সম্বন্ধযুক্ত 2 বা ততোধিক পদ একত্র হয়ে যে নতুন সংক্ষিপ্ত পদরূপ গঠন করলো, বা নতুন যে সমাসটি গঠন করলো, তাকে সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ বলে। বিনা পানিতে জাহার, বিনা পানি, বিনা পানি হচ্ছে সমাসবদ্ধ পদ। তারপর পূর্বপদ। ব্যাসবাক্যের প্রথম পদটিকে বলা হয় পূর্বপদ। রাজার পুত্র, রাজপুত্র। রাজার পুত্র, এই রাজার প্রথম যে পদটি সেটা হচ্ছে পূর্বপদ। তারপরে হচ্ছে পরপদ। ব্যাসবাক্যের শেষ পদ বা পূর্বপদের পরের অংশকে বলা হয় পরপদ বা উত্তরপদ। স্মৃতি রক্ষার্থে সৌধ। সৌধ এখানে হচ্ছে পরপদ। এবার প্রতিটি সমাসের বিস্তারিত আলোচনায় চলে আসা যায়। প্রথমে হচ্ছে দ্বন্দ্ব সমাস। দুটি বা ততোধিক পদ সমান
যুক্তে যুক্ত হয়ে যৌথভাবে অর্থ প্রকাশ করে। যে সমাসে প্রতিটি সমসমান পদের অর্থ সমানভাবে প্রাধান্য পায় এবং ব্যাসবাক্য একটি সংযোজক অব্যয় দ্বারা যুক্ত থাকে তাকে দ্বন্দ্ব সমাস বলে। উদাহরণ: মা ও বাবা, মা বাবা; রাম ও লক্ষণ, রাম লক্ষণ। এবার দ্বন্দ্ব সমাসের প্রকারভেদগুলো দেখে নিই। প্রথমে মিলনার্থক দ্বন্দ্ব। দুই ব্যক্তি বা বস্তুর মিলন বোঝায় যে দ্বন্দ্ব সমাস তাকে বলে মিলনার্থক দ্বন্দ্ব সমাস। যেমন মাতা ও পিতা, মাতা পিতা; হর ও গৌরী, হর গৌরী; দুধ ও ভাত, দুধ ভাত; লক্ষ্মী ও নারায়ণ, লক্ষ্মী নারায়ণ। তারপরে সমার্থক দ্বন্দ্ব। যে দ্বন্দ্ব সমাসে সমসমান পদগুলি সমার্থক হয় তাকে বলে সমার্থক দ্বন্দ্ব। হাট ও বাজার, হাট বাজার; জামা ও কাপড়, জামা কাপড়; গাছ ও পালা, গাছপালা; টাকা ও পয়সা, টাকা পয়সা। এবারে আসি বিপরীতার্থক দ্বন্দ্বে। যে দ্বন্দ্ব সমাসে পূর্বপদ এবং উত্তরপদ একে অপরের বিপরীত হয় তাকে বলে বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস। পাপ ও পুণ্য, পাপ পুণ্য; দিন ও রাত, দিন রাত; গুরু ও শিষ্য, গুরু শিষ্য; ভাই ও বোন, ভাই বোন। তারপর সমাহার দ্বন্দ্ব। দুই বা ততোধিক সমসমান পদের মিলনে যে দ্বন্দ্ব সমাস তাকে বহুপদী দ্বন্দ্ব বা সমাহার দ্বন্দ্ব বলে, সমাহার দ্বন্দ্ব সমাস বলে। মুড়ি ও মুড়কি, মুড়ি মুড়কি; চা ও কফি, চা কফি; রূপ রস গন্ধ ও স্পর্শ, রূপ রস গন্ধ স্পর্শ; সাহেব বিবি ও গোলাম, সাহেব বিবি গোলাম। এবার একশেষ দ্বন্দ্ব। যে সমাসের পূর্বপদ এবং পরপদের অর্থ প্রধান না হয়ে সম্পূর্ণ একটি নতুন পদ, একটি মাত্র পদ গঠিত হয় তাকে একশেষ দ্বন্দ্ব বলে। আমি ও তুমি, আমরা; সে ও তুমি, তোমরা; সে, আমি ও তুমি, আমরা; সে, তুমি ও আপনি, আপনারা। এইভাবে। এবার দ্বন্দ্ব সমাসের ব্যতিক্রমী উদাহরণ দেখে নিই। জায়া ও পতি, দম্পতি; মুহু ও মুহু, মুহুর্মুহু; কুশ ও লব, কুশীলব। লবকুশ হচ্ছে না কিন্তু। এরপর দ্বন্দ্ব সমাস হয়ে গেল। এরপর আসি তৎপুরুষ সমাসে। যে সমাসে পূর্বপদে থাকা কারক, বিভক্তি, অনুসর্গ ইত্যাদি সমাসবদ্ধ পদে লোপ পায় এবং পরপদের অর্থ প্রধান হয়ে ওঠে তাকে তৎপুরুষ সমাস বলে। উদাহরণ: বইকে পড়া, বই পড়া; বিদ্যার নিমিত্ত আলয়, বিদ্যালয়। এবার তৎপুরুষ সমাসের প্রকারভেদ দেখে নিই। যারা কারক ভালো করে বুঝেছ তাদের পক্ষে তৎপুরুষ সমাস বোঝা কিন্তু ভীষণই সহজ। দেখো, প্রথমে তৎপুরুষ সমাসের প্রকারভেদ দেখে নিই, দেখলেই বুঝবে কেন বললাম। প্রথমে কর্ম তৎপুরুষ। যে তৎপুরুষ সমাসে পূর্বপদের কর্মবিভক্তি লোপ পায় ও পরপদের অর্থ প্রধান হয়ে ওঠে তাকে কর্ম তৎপুরুষ সমাস বলে। যেমন জলকে তোলা, জল তোলা; রথকে দেখা, রথ দেখা; ধানকে কাটা, ধান কাটা; বধূকে বরণ, বধূ বরণ। এই হলো কর্ম তৎপুরুষ। এবার করণ তৎপুরুষ। যে সমাসে পূর্বপদে করণ বিভক্তি অনুসর্গ লোপ পায় তাকে করণ তৎপুরুষ সমাস বলে। মায়া দ্বারা কান্না, মায়া কান্না; শ্রী দ্বারা হীন, শ্রীহীন; নজর দ্বারা বন্দী, নজরবন্দী; জ্ঞান দ্বারা শূন্য, জ্ঞান শূন্য। এই হলো কর্ম তৎপুরুষ। তারপর নিমিত্ত তৎপুরুষ। যে তৎপুরুষ সমাসে নিমিত্ত কারকের বিভক্তি বা অনুসর্গ লোপ পায় তাকে নিমিত্ত তৎপুরুষ বলে। লোকের নিমিত্ত হিত, লোকহিত; বৃদ্ধের নিমিত্ত আশ্রম, বৃদ্ধাশ্রম; বিয়ের জন্য পাগলা, বিয়ে পাগলা; দেবতার জন্য আলয়, দেবালয়। এই হলো নিমিত্ত তৎপুরুষ। এরপর অপাদান তৎপুরুষ। যে সমাসে অপাদান কারকের অনুসর্গ লোপ পায় তাকে অপাদান তৎপুরুষ বলে। জন্ম হতে অন্ধ, জন্মান্ধ; জল হতে আতঙ্ক, জলাতঙ্ক; বন্ধন থেকে মুক্ত, বন্ধন মুক্ত; পথ হতে ভ্রষ্ট, পথভ্রষ্ট। এই হলো অপাদান তৎপুরুষ।
এরপর অধিকরণ তৎপুরুষ, যে তৎপুরুষ সমাসের পূর্বপদে অধিকরণ কারকের বিভক্তি অনুসর্গ লোপ পায় তাকে অধিকরণ তৎপুরুষ বলে। অগ্রে গণ্য, অগ্রগণ্য, অকালে পক্ষ, অকাল পক্ষ, অজ্ঞাতে বাস, অজ্ঞাত বাস, লাটদের মধ্যে বড়, বড় লাট। অধিকরণ তৎপুরুষ হলো এরপর সম্বন্ধ তৎপুরুষ, যে তৎপুরুষ সমাসে পূর্বপদে সম্বন্ধ পদের বিভক্তি লোপ পায় তাকে সম্বন্ধ তৎপুরুষ বলে। রাজার পুত্র, রাজপুত্র, বিশ্বের মিত্র, বিশ্বামিত্র, পথের রাজা, রাজপথ, ধানের ক্ষেত, ধান ক্ষেত। রাজপথের ব্যাসবাক্য খেয়াল করো, রাজার পথ নয় কিন্তু, পথের রাজা, রাজপথ। এরপর উপপদ তৎপুরুষ, উপপদ তৎপুরুষে কি হয়, কৃদন্ত পদের মিলনে সমাস গঠন হয়। তাহলে এবার কৃদন্ত পদটা একটু জেনে নিই। ক্রিয়ার মূল যে ধাতু তার সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলে কৃৎ প্রত্যয়। কৃৎ প্রত্যয় যুক্ত ক্রিয়াপদ কে বলে কৃদন্ত পদ। বাংলা ধাতু ধর, চল, খা, এগুলো। এখানে দেখো ধর ধাতুর সঙ্গে এ প্রত্যয় যুক্ত হয়ে ধরে হয়েছে। এই ধরে নতুন যে পদটা গঠিত হলো এটা হচ্ছে কৃদন্ত পদ। সুতরাং এবার সংজ্ঞায় চলে যাই উপপদ তৎপুরুষের। যে তৎপুরুষ সমাসে উপপদ তথা উপপদের সঙ্গে কৃদন্ত পদের মিলনে যে সমাস হয় তাকে উপপদ তৎপুরুষ বলে। ছেলে ধরে যে ছেলে ধরা, গৃহে বাস করে যে গৃহস্থ, পাকে জন্মায় যে পঙ্কজ, ইন্দ্রকে জয় করেছে যে ইন্দ্রজিৎ, বা ইন্দ্রকে জয় করেছেন যিনি ইন্দ্রজিৎ, এভাবে বলা যায়। এরপরে আসছে না তৎপুরুষ, যে তৎপুরুষ সমাসে পূর্বপদে কোনো নাবাচক অব্যয় থাকে তাকে না তৎপুরুষ বলে। নয় মঞ্জুর, নামঞ্জুর, নয় মিল, গরমিল, নয় ঠিক, বেঠিক, নয় কাল, অকাল, নয় ব্যক্ত, অব্যক্ত, নয় শুভ, অশুভ, নয় দেশ, বিদেশ, নয় লাজ, নীলাজ। এরপর উপসর্গ তৎপুরুষ, যে তৎপুরুষ সমাসে বিভিন্ন উপসর্গযোগে সৃষ্টি হয় তাকে উপসর্গ তৎপুরুষ বলে। মানে এই তৎপুরুষ সমাস বিভিন্ন উপসর্গযোগে সৃষ্টি হচ্ছে। অক্ষির প্রতি প্রত্যক্ষ, রূপের সদৃশ্য অনুরূপ, দ্বীপের সদৃশ্য উপদ্বীপ, প্রকৃষ্ট ভাত, প্রভাত, বৃষ্টির অতি, অতিবৃষ্টি। এরপর ব্যাপ্তি তৎপুরুষ, যে তৎপুরুষ সমাসে স্থান ব্যাপ্তি, কাল ব্যাপ্তি শব্দ থাকে তাকে ব্যাপ্তি তৎপুরুষ বলে। যেমন পা থেকে মাথা পর্যন্ত, আপাদ মস্তক, চিরকাল ব্যাপী, স্থায়ী, চিরস্থায়ী, আদি থেকে অন্ত, আদ্যন্ত, চিরকাল ব্যাপী শত্রু, চিরশত্রু। তৎপুরুষ সমাসের পর্ব শেষ হলো। এরপর দ্বিগু সমাস। দ্বিগু শব্দের অর্থ হলো দ্বি, দুটি, গু, গরুর বিনিময়ে কৃত। যে সমাসে পূর্বপদ সংখ্যাবাচক বা পরিমাণবাচক বিশেষণের সঙ্গে বিশেষ্য পরপদের যে সমাস হয় তাকে দ্বিগু সমাস বলে। উদাহরণ: ত্রিবর্ণের সমাহার ত্রিবর্ণ, নবগ্রহের সমাহার নবগ্রহ, পঞ্চ অমৃতের সমাহার পঞ্চামৃত, দুই মাতার সন্তান দৈমাতুর। এটা কেমন কথা, দুই মাতার সন্তান? শ্রীকৃষ্ণের কথা ভাবো, তার এক মা জন্মদাত্রী, এক মা পালয়িত্রী, তিনি মা যশোদা, মা দেবকীর সন্তান, তাই তিনি দৈমাতুর। আরেকজন আছেন যিনি শানমাতুর, ছয় মাতার সন্তান। ভগবান কার্তিক, কার্তিক গণেশের সে কার্তিক ঠাকুর, তার জন্মের পরে তাকে 6 জন কৃত্তিকা পালন করেছিলেন, সেই জন্য তিনি শানমাতুর। তাকে 6 মাতা পালন করেছিল, তিনি 6 মাতার সন্তান, তাই তিনি শানমাতুর। আচ্ছা, তাহলে দুই মাতার সন্তান দৈমাতুর। চৌহদ্দির সমাহার চৌহদ্দি, তিনটি কড়ির সমাহারে কৃত 3 কড়ি, দুই গরুর সমাহারে কৃত দ্বিগু।
এরপর চলে আসি কর্মধারয় সমাস। দুটি পদ একে অপরের ব্যাখ্যা বা গুণ বোঝায়, অর্থাৎ যে সমাসে বিশেষ্য ও বিশেষণ বা বিশেষ্য ও বিশেষ্য কিংবা বিশেষণ ও বিশেষণ পদের মধ্যে সমাস গঠিত হয় তাকে কর্মধারয় সমাস বলে। মনে রাখতে হবে এখানে পরপদের অর্থ প্রাধান্য পায়। সাধারণত যিনি কর্তা তিনি যদি কর্মের আধার হন, কর্ম ও কর্তার অস্তিত্ব যখন একই হয় তাহলে কর্মধারয় সমাস হয়। উদাহরণ, নীল যে কমল, নীলকমল। এখানে কি হয়েছে? বিশেষণের সঙ্গে বিশেষ্য। যিনি দাদা তিনি ঠাকুর, দাদা ঠাকুর একই ব্যক্তি। যিনি দাদা তিনিই ঠাকুর, দাদা ঠাকুর। হলুদ যে বাটা, হলুদ বাটা। কর্ম ও কর্তা এক অস্তিত্ব। এরপর কর্মধারয় সমাসের প্রকারভেদে চলে যাই। মধ্য পদলোপী কর্মধারয়, এটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে, আর সহজও বটে, এখান থেকে পরীক্ষায় আসে। সংজ্ঞা পড়ে নেই। যে কর্মধারয় সমাসে ব্যাসবাক্যের মধ্যপদ লোপ পায় তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলে। সিংহ চিহ্নিত আসন, সিংহাসন। সাহিত্য বিষয়ক সভা, সাহিত্য সভা। ঘি মাখানো ভাত, ঘি ভাত। ঘরে আশ্রিত জামাই, ঘর জামাই। দেশের প্রতি অনুরাগ, দেশানুরাগ। জগতের রক্ষাকারী ঈশ্বর, জগদীশ্বর। তারপর উপমান কর্মধারয়। সাধারণ ধর্মবাচক পদের সাথে উপমানবাচক পদের যে সমাস হয় তাকে উপমান কর্মধারয় সমাস বলে। কোনো বস্তুকে যার সাথে তুলনা করা হচ্ছে তাকে বলা হয় উপমান। যে বস্তুকে তুলনা করা হয় তাকে বলে উপমেয়। একটা কমন ফ্যাক্টর থাকছে, মানে সাধারণ ধর্ম থাকছে। তুষারের ন্যায় শুভ্র, তুষার শুভ্র মানে বরফের মতো সাদা। চাঁদের মতো মুখ, চাঁদ মুখ, চাঁদের মতো সুন্দর মুখটা। রক্তের মতো করবী, রক্ত করবী, রক্তের মতো লাল যে করবী। কাজলের ন্যায় কালো, কাজল কালো। তারপর উপমিত কর্মধারয়। যে কর্মধারয় সমাসের পূর্বপদ উপমেয়বাচক এবং পরপদ উপমানবাচক তাকে উপমিত কর্মধারয় সমাস বলে। কুমারী ফুলের ন্যায়, ফুলকুমারী। চরণ কমলের মতো, চরণ কমল। শিশু সিংহের ন্যায়, সিংহ শিশু। মুখ চাঁদের মতো, মুখচন্দ্র। এরপর রূপক কর্মধারয়। যে সমাসে উপমেয়বাচক পূর্বপদের সাথে উপমানবাচক পরপদের অভেদ কল্পনা করা হয় তাকে রূপক কর্মধারয় সমাস বলে। অভেদ মানে যার মধ্যে এই যে উপমান উপমেয় এদের মধ্যে কোনো ভেদ নেই, এরা একই। যে পদটি গঠিত হলো, ব্যাসবাক্যের পরে যে পদটি গঠিত হলো সমস্ত পদটি, সেই পদটি উপমেয় উপমানকে এক করে দিয়েছে, তাই রূপক কর্মধারয়। অভেদ কল্পনা করে দিয়েছে, সেই জন্য রূপক কর্মধারয়। জীবন রূপ নদী, জীবন নদী। মন রূপ মাঝি, মন মাঝি। মনই তো আমাদের চালনা করে, সেই জন্য মন মাঝি। কাল রূপ বৈশাখী, একদম ঘন কালো করে আসে কাল বৈশাখীর মেঘ, কাল রূপ বৈশাখী, কাল বৈশাখী। বিষাদ রূপ সিন্ধু, বিষাদ সিন্ধু। প্রাণ রূপ পাখি, প্রাণ পাখি। এরপর বহুব্রীহি সমাসে চলে যায়। যে সমাসে সমস্ত পদটি সমসমান পদ দুটির কোনোটির অর্থ না বুঝিয়ে অন্য কোনো পদ প্রাধান্য পায় তাকে বহুব্রীহি সমাস বলে। উদাহরণ, চক্র পানিতে যাহার, চক্রপাণি। অর্থাৎ কেবলমাত্র চক্রধারী ভগবান বিষ্ণুকেই বোঝাচ্ছে। নীলকণ্ঠ যাহার, নীলকণ্ঠ। নীলকণ্ঠ কেবলমাত্র শিব, কারণ বিষ ধারণ করে তার কণ্ঠ নীল, তিনি একজনই করেছেন, তিনি শিব, তাই নীলকণ্ঠ বলতে একমাত্র শিব ঠাকুরকেই বোঝাবে। বহু, অনেক। ব্রীহি মানে ধান,
যাহার বহুব্রীহি। দেখো আমরা দ্বিগু সমাসেও ভেঙে বুঝিয়েছিলাম, এবার বহুব্রীহিতেও বহুব্রীহি সমাসের অর্থটাও বুঝে নিলাম। বহু মানে অনেক, ব্রীহি মানে ধান, যাহার তাকেই বলে বহুব্রীহি। কেবলমাত্র যার অনেক ধান আছে সেই বহুব্রীহি, তাই তো। পিত অম্বর যার, পিতাম্বর, পিতাম্বরকে যে কেউ হলুদ কাপড় পরলেই তাকে পিতাম্বর বলা হবে না, সে হলুদ কাপড় পরেছে, কিন্তু পিতাম্বর কেবলমাত্র কৃষ্ণ। এবার বহুব্রীহি সমাসের প্রকারভেদে আসা যাক। ব্যাধিকরণ বহুব্রীহি, যে বহুব্রীহি সমাসে পূর্বপদ এবং পরপদ কোনোটি বিশেষণ হয় না এবং ভিন্ন ভিন্ন বিভক্তিযুক্ত থাকে, তাকে ব্যাধিকরণ বহুব্রীহি বলে। পদ্মের ন্যায় গন্ধ যার, পদ্মগন্ধি, শুল পানিতে যার, শুলপানি, আশিতে দাঁতে বিষ যার, আশি বিষ, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কভু আশি বিষে দংশে নিজারে। এই আশি, এই যে আ তালব্য দীর্ঘি, এই আশি মানে হচ্ছে দাঁত, আশিতে মানে দাঁতে, বিষ যার, আশি বিষ, সে হচ্ছে সাপ। আচ্ছা, দুই কান কাটা যার, দুকান কাটা, রত্ন গর্ভে যার, রত্নগর্ভা। এবার সমানাধিকরণ বহুব্রীহি, যে বহুব্রীহি সমাসে পূর্বপদ বিশেষণ এবং পরপদ বা উত্তরপদ বিশেষ্য হয় ও উভয়ে একই বিভক্তিযুক্ত হয়, তাকে সমানাধিকরণ বহুব্রীহি বলে। যেমন 10 আনন যার, দশানন, কৃষ্ণকান্ত যার, কৃষ্ণকান্ত, কু আকার যার, কদাকার, ছিন্ন মূল যার, ছিন্নমূল। এই হলো সমানাধিকরণ বহুব্রীহি। এরপর চলে আসি মধ্যপদলোপী বহুব্রীহি। এর ব্যাসবাক্যগুলি একটু বড় হয়, কারণ ব্যাখ্যা করে বোঝাতে হয় জিনিসটা কি। মধ্যপদলোপী বহুব্রীহি, যে বহুব্রীহি সমাসের ব্যাসবাক্যের মধ্যপদগুলি লোপ পায় তাকে মধ্যপদলোপী বহুব্রীহি বলে। বউ ভাত পরিবেশন করে যে অনুষ্ঠানে, বউ ভাত। চন্দ্রের ন্যায় আনন যার, চন্দ্রানন, কমলের ন্যায় অক্ষি যার, কমলাক্ষ, মুখে ভাত দেওয়া হয় যে অনুষ্ঠানে, মুখে ভাত। বিগত হয়েছে পত্নী যার, বিপত্নিক, পত্নী মানে স্ত্রী, যার স্ত্রী মারা গেছে তাকে বিপত্নিক বলা হয়। তারপর আসছে ব্যতিহার বহুব্রীহি, যে বহুব্রীহি সমাসের সমাসবদ্ধ পদটির দ্বারা পারস্পরিক ক্রিয়া বিনিময় বোঝায় তাকে ব্যতিহার বহুব্রীহি বলে। ব্যতিহার বহুব্রীহি সমাস বলে। এই সমাসটা মনে রাখা খুব মজা। কীরকম? হাতাহাতি, কানাকানি, মারামারি, লাঠালাঠি, এইসব এই সমাসটায় আছে, কিন্তু ব্যাসবাক্যটা ঠিকঠাক না লিখলে ভুল হয়ে যাবে। কানে কানে যে কথা, কানাকানি, হাতে হাতে যে যুদ্ধ, হাতাহাতি, চোখে চোখে যে দেখা, চোখাচোখি, গলায় গলায় যে মিল, গলাগলি, পরস্পর তর্ক করে যে বিবাদ, তর্কাতর্কি। তারপর সহার্থক বহুব্রীহি, যে বহুব্রীহি সমাসে পূর্বপদ বিশেষ্যের সঙ্গে সহার্থবাচক পরপদের যে সমাস হয় তাকে সহার্থক বহুব্রীহি বলে। স্ত্রীর সহিত বর্তমান সস্ত্রীক, শ্রদ্ধার সহিত বর্তমান সশ্রদ্ধ, লজ্জার সঙ্গে বর্তমান সলজ্জ, বান্ধবের সহিত বর্তমান সবান্ধব, সহ উদর যার, সহদর, শিষ্যের সঙ্গে বর্তমান সশিষ্য, সব সহিত সঙ্গে, এই হলো সহার্থক, কারণ সঙ্গে আছে। এরপর নঙর্থক বহুব্রীহি, এই নঙর্থক, না বাচক এগুলো থাকলেই বুঝবে এখানে না, নয়, নেই এগুলো থাকে। নঙর্থক বহুব্রীহি, যে বহুব্রীহি সমাসে পূর্বপদের নঙর্থক অব্যয়ের সঙ্গে পরপদের যে সমাস হয় তাকে নঙর্থক বহুব্রীহি বলে। নাই অন্ত যার অনন্ত, নাই তল যার অতল, নাই খাদ যার নিখাদ, বে নাই পরোয়া যার বেপরোয়া, নাই হুঁশ যার বেহুঁশ, বে নাই
তার, যার, বেতার। এবার সংখ্যাবাচক বহুব্রীহি, যে বহুব্রীহি সমাসের পূর্বপদ সংখ্যাবাচক বিশেষণ তাকে সংখ্যাবাচক বহুব্রীহি বলে। 10 ভুজ যার, ভুজ হচ্ছে হাত, 10 ভুজ যার দশভুজা। দশভুজা কাকে বলি? মা দুর্গাকে। 10 ভুজ যার দশভুজা। চতুর আনন যার, চতুরানন কাকে বলি? চতুরানন ব্রহ্মাকে। তে, 3 পায়া আছে যার, তে পায়া। 10 গজ পরিমাণ যার, 10 গজি। 12 হাত পরিমাণ যার, 12 হাতি। দ্বিগু ও সংখ্যাবাচক বহুব্রীহির মধ্যে পার্থক্য। দ্বিগু সমাহার বোঝায়, ব্যাসবাক্যে সংখ্যা থাকবেই। 4 রাস্তার সমাহার, চৌরাস্তা, 4টে রাস্তাকেই বোঝাচ্ছে। দ্বিগু সমাসে পরপদ প্রধান, 2টি তলের সমাহার দোতলা, 2 তলের সমাহার দোতলা, 2টি তলকেই বোঝাচ্ছে। যেটুকু বলা হচ্ছে বিবৃতি তার মধ্যে সীমিত। চৌরাস্তা অনেক জায়গায় থাকে, সেখানেও তাদের নাম কিন্তু চৌরাস্তাই। দোতলা সেটা বাড়িও হতে পারে, বা বাসও হতে পারে, বা অন্য কিছু 2 তলা করে রাখা হতে পারে, কিন্তু বিষয়টা ওই 2 তলের মধ্যেই সীমাবদ্ধ। এবার সংখ্যাবাচক বহুব্রীহি, তার বিশেষত্ব দেখে নিই। সংখ্যাবাচক বহুব্রীহির ব্যাসবাক্যে যার শব্দটা থাকে। চতুর, 4, আনন যার, চতুরানন। এখানে কি হয়? এখানে অন্য পদের অর্থ প্রধান হয়। আমরা দ্বিগুতে কি পেয়েছিলাম? পরপদের অর্থ প্রধান। আর সংখ্যাবাচক বহুব্রীহিতে কি পাচ্ছি? এখানে অন্য পদের অর্থ প্রধান। চতুরানন বলতে শুধুমাত্র ব্রহ্মাকেই বোঝাচ্ছে। অন্য পদের অর্থ প্রধান হওয়ায় সুনির্দিষ্ট ব্যক্তি বস্তু বা বিষয়টিকে ব্যঞ্জিত করছে। চতুরানন বলতে কেবলমাত্র ব্রহ্মাকেই বোঝানো হয়েছে, অন্য কাউকে নয়। তারপরে আসছে অব্যয়ীভাব সমাস, যে সমাসে পূর্বপদে অব্যয়ের সঙ্গে পরপদের বিশেষ্যের সমাস নিষ্পন্ন হয় এবং অব্যয়ের অর্থই প্রধান রূপে প্রতীয়মান হয় তাকে অব্যয়ীভাব সমাস বলে। উদাহরণ: রূপের যোগ্য অনুরূপ, দিন দিন প্রতিদিন, ক্ষণ ক্ষণ অনুক্ষণ, ছবির সদৃশ প্রতিচ্ছবি, ভিক্ষার অভাব দুর্ভিক্ষ, ক্ষুদ্র গ্রহ উপগ্রহ, সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত অসমুদ্র হিমাচল, সাধ্যকে অতিক্রম না করে যথাসাধ্য। এবার চলে আসি নিত্য সমাসে। যে সমাসে সমসমান পদগুলো নিত্য সমাসবদ্ধ থাকে, মানে সবসময়ই, তার আলাদা করে আর ব্যাসবাক্যের দরকার হয় না। যে সমাসে সমসমান পদগুলো নিত্য সমাসবদ্ধ থাকে, ব্যাসবাক্যের দরকার হয় না, তাকে নিত্য সমাস বলে। যেমন কেবল দর্শন, দর্শন মাত্র; অন্য গ্রাম, গ্রামান্তর; অন্য দেশ, দেশান্তর; অন্য মনু, মন্বন্তর; সমস্ত গ্রাম, গ্রাম শুদ্ধ; ঈষৎ লাল, লালচে। এই দেখবে গ্রাম শুদ্ধ আর লালচে এর বাক্যটা একটু আলাদা। সমস্ত গ্রাম, গ্রাম শুদ্ধটা কি? সমস্ত গ্রাম, লালচে ঈষৎ লাল। এই যে গ্রামান্তরের যে ব্যাসবাক্যটা, এটা একমাত্রা হয়ে গেছে, ওটা আলাদা আলাদা হবে। অন্য গ্রাম, গ্রামান্তর। আচ্ছা, নিত্য সমাস হলো। এরপর চলে যাই অলুপ, অলোক বা অলুপ সমাসে। যে সমাসে সমসমান পদের বিভক্তি লোপ পায় না তাকে অলুক বা অলোপ সমাস বলে। এই অলুক বা অলোপ সমাস, এটা 3 প্রকার। আসলে এই প্রকারের সমাসটা দ্বন্দ্ব, বহুব্রীহি, তৎপুরুষ এখান থেকে আলাদা করে এক জায়গায় করা হয়েছে। অলোপ দ্বন্দ্ব: বনে ও বাদারে, বনে বাদারে; দুধে ও ভাতে, দুধে ভাতে; হাতে ও কলমে, হাতে কলমে; দেশে ও বিদেশে, দেশে বিদেশে। এই হচ্ছে অলপ দ্বন্দ্ব। এবার অলপ বহুব্রীহি: হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে, হাতে খড়ি; মুখে ভাত দেওয়া হয় যে অনুষ্ঠানে, মুখে ভাত; মাথায় পাগড়ি যার, মাথায় পাগড়ি; গলায় গামছা যার, গলায় গামছা।
এই হলো অলোপ বহুব্রীহি। এরপর অলোপ তৎপুরুষ, রোদে পোড়া, তেলে ভাজা, হাতে কাটা, গায়ে পড়া। দেখো বিভক্তি লোপ পাচ্ছে না, একইভাবে থেকে যাচ্ছে, তাই এগুলো অলুক বা অলোপ সমাস। এরপর বাক্যাশ্রয়ী সমাস, যে সমাসে সমাসবদ্ধ পদগুলি একমাত্রায় লেখা হয় না, এমনকি সবসময় পদ সংযোজক চিহ্ন দ্বারাও যুক্ত করে লেখা হয় না, বিচ্ছিন্নভাবে এই সমাসকে বলা হয় বাক্যাশ্রয়ী সমাস। যেমন বসে আঁকো প্রতিযোগিতা, সব পেয়েছি দেশ, রক্তদান শিবির। হাইফেনের মাধ্যমে এগুলো জুড়ে এই পদগুলোকে সমাসবদ্ধ করা হয়েছে, তাই এগুলো বাক্যাশ্রয়ী সমাস। তাহলে সংজ্ঞা, প্রকারভেদ, প্রচুর উদাহরণ সহ আমরা শিখলাম সমাস। আর মনে রাখার বিষয়টাও আমরা দেখে নিলাম, সহজে কিভাবে মনে রাখবো। যতটুকু দরকার আমরা পড়ে নিলাম, অভ্যাস করে নিলাম, এই সমস্তটাই এক ভিডিওতে। নোট করে ফেলো খাতায়, যাতে যখনই প্রয়োজন হবে দেখে নিতে পারো। এখনকার মতো এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। যারা নতুন দর্শক তাদের কাছেও অনুরোধ করছি চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করা, যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে দেখা শুরু করে দিতে পারে ছাত্রছাত্রীরা। প্রিয় দর্শক বন্ধু, যারা যারা লাইক কমেন্টের মাধ্যমে আমার প্রতি ভিডিওতে আন্তরিকভাবে উৎসাহিত করছেন, তাদেরকে আমার পক্ষ থেকে অশেষ কৃতজ্ঞতা জানাই। একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার আমাকে কিন্তু উৎসাহিত করে পরবর্তী ভিডিওতে নতুনভাবে আরও মূল্যমান যোগ করার। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো বিষয়ে সহজ পাঠ প্রস্তুতি নিয়ে। ভালো থাকুন সবাই।